নমস্কার, আমি রুবি মাইতি। আপনাদের সবাইকে স্বাগত। আজ থেকে শুরু হচ্ছে আমার গল্পের নতুন যাত্রা। এই গল্পটি আপনাকে নিয়ে যাবে একটা পরিত্যক্ত রাজবাড়ির অন্ধকার রহস্যে। রাত যত গভীর হয়, কিছু গল্প ততই জীবন্ত হয়ে ওঠে। কিছু হাসি কখনো আনন্দের নয়, মৃত্যুর আগমনী বার্তা। সাহস থাকলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকের গল্পের নাম হাসি, কলমে সৌমি গুপ্ত। জঙ্গলের ভেতরে আলো পর্যন্ত এসে পৌঁছতে পারছে না। স্যাঁতস্যাঁতে জোরালো হাওয়া দিচ্ছে। তুতুল বাবার হাতটা শক্ত করে ধরল। ঝিঝি পোকার শব্দে কানে তালা লাগার জোগাড়। তুতুল বাবাকে জিজ্ঞেস করলো, তুমি আর জায়গা পেলে না বাবা? দিনের বেলাতেই আমার রীতিমতো ভয় লাগছে। ওর বাবা সোম হেসে বলল, এর মধ্যেই সাহস উধাও তুতুল। তবে যে জেদ করে এলি, সারাদিন থাকবি কি করে? তুতুল ভেতরের চাপা ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলল, আমি তো ভয় পাচ্ছি অন্য কারণে। তুমি ভাবো, এক্ষুনি যদি কোনো চিতাবাঘের কবলে পড়ি, তখন কি করব? সোম পা টিপে টিপে এগোতে এগোতে বলল, না, চিতাবাঘ আছে আরো গভীর জঙ্গলে। এখানে কাছাকাছি লোকালয়ে ওরা আসে না। তবে বিষধর পাহাড়ি সাপ আছে অনেক। রাস্তা দেখে চল। ওদের অনেক সময় রাস্তা দেখিয়ে চলছে রেম্পো, ওদের গাইড। রেম্পো গম্ভীর, কথা কম বলে, সব সময় মুখে একটা আতঙ্কের ছাপ। এই দুদিন কি করে যে কাটাবে তুতুল, সেই সব ভেবেই কুলকিনারা পাচ্ছে না। খুব তো জেদ করে এসেছো, এখন মনে হচ্ছে মায়ের কথা শুনলেই হতো। মা অফিসে ছুটি পায়নি বলে আসেনি, আর ওতেই সমস্যা বেড়েছে। দুদিন আগে সোম ঠিক করেছিল উইকেন্ডের ছুটিতে কাছাকাছি পাহাড়ি এলাকায় একটা রাজবাড়ির খোঁজ পেয়েছে, সেখানে গিয়ে তার অসমাপ্ত উপন্যাসের শেষটুকু লিখে ফেলবে। সেই শোনার পর থেকেই তুতুল বায়না জুড়েছে সেও বাবার সঙ্গে আসবে। মায়ের অফিসে কিছুতেই ছুটি পায়নি বলা সত্ত্বেও তুতুলকে ঠেকানো যায়নি। শেষ পর্যন্ত সোম তুতুলের মুখোমুখি বসে জিজ্ঞেস করেছিল, ভয় পাবি না তো? আমি কিন্তু ওখানে লিখতে যাচ্ছি। অফিসের কাজের চাপে এখানে কিছুতেই মন বসাতে পারছি না বলেই ওখানে গিয়ে লিখবো ঠিক করেছি। তুই গেলে একা একা বোর হবি। তাছাড়া পুরনো রাজবাড়ি, একটু সেক এলে, বড় বড় ঘর, তেমন কেউ নেই। তোর কিন্তু ভয় লাগতে পারে। তুতুল ঠোঁট উল্টে বলেছিল, ধুস, আজকাল ভূতে কেউ ভয় পায় নাকি? ওসব আগেকার দিনের লোকজন বিশ্বাস করত। এই সায়েন্সের যুগে এসব বিশ্বাস করা মানে নেহাত ছেলে মানুষই বাবা। আমি তোমার সঙ্গে যাচ্ছি। দিনের বেলায় আমরা অ্যাডভেঞ্চার করব, আর রাতে তুমি লিখবে, তখন আমি স্টোরি বুক পড়ব। রাজি? অগত্যা রাজি না হয়ে উপায় নেই। জঙ্গল পেছনে ফেলে ওরা এসে পৌঁছলো রাজবাড়ির অন্দরমহলে। রাজবাড়ি বলতে পুরনো বড় বাড়ি। অশ্বত্থ গাছের ঝুড়ি নেমেছে, বট গাছের শেকড় প্রকট। তারই পাশে সিঁড়ি বেয়ে উঠে চারটে বড় বড় ঘর বাসযোগ্য। নিচে পাশে ছোট ঘরে একটা রিসেপশন। বাকি ঘরগুলো সব তালা বন্ধ। সোম রেম্পোকে জিজ্ঞেস করলো, রাতে কটা পর্যন্ত এখানে লোক থাকে? রেম্পো বলল, ম্যাক্সিমাম 9টা পর্যন্ত। ডিনার দেওয়ার পর নিচের ঘর বন্ধ করে দেওয়া হয়। সিকিউরিটি গার্ড থাকবে বাইরের গেটের সামনে, এখানে আর কেউ থাকবে না। সোম বলল, তুমি তুমি রাতে কোথায় থাকবে? রেম্পো বলল, আমার আরো টুরিস্ট আসবে অন্য জায়গায়, রাতে আমি এখানে থাকি না। বলেই যেন একটু তাড়াতাড়ি পালাতে চাইল। এবার তুতুল একটু ভয় পেল। বেলা পড়ে এসেছে, আলো নিভিয়ে দিয়েছে যেন কেউ। রিসেপশনের লোকটা কেমন যেন একটা দেখতে, চোখ দুটো গুলির মতো। সে এসে রুমের দরজা খুলে দিল। সে বলল, রাতের খাবার 9টায় নয়, 8:30টায় দিয়ে সে চলে যাবে। সম্বোধ হয় তুতুলের মনোভাব বুঝতে পেরেই বলল, বুঝলি তুতুল, আজ সারাদিন তো জার্নি করেছি, তো আজ বরং খেয়ে দিয়ে ঘুম দেবো, মাঝরাতে পারলে লিখবো। চল, আপাতত ল্যাপটপে একটা মুভি দেখি। তুতুল হাঁপ ছেড়ে বাঁচল। মুভি দেখতে দেখতে তুতুল কখন যে ঘুমিয়ে পড়েছে সোম খেয়াল করেনি। রাতের খাবারটা ঘুমের ঘরেই খাইয়ে দিল সোম। এখানে বেশ ঠান্ডা। জানালাগুলো বেশ করে চেপে বন্ধ করে সোম ল্যাপটপ খুলে লেখার চেষ্টা করলো। লেখার মধ্যে ডুবে যেতেই মনে হলো কেউ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ঠান্ডা ধীর কিন্তু স্পষ্ট।
প্রথমটা পাত্তা না দিলেও ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ প্রকট হতেই পেছন ফিরে তাকাতে দেখলেন কেউ কোথাও নেই। তুতুল অকাতরে ঘুমোচ্ছে। সোম আবার লিখতে শুরু করলো। এবার আওয়াজটা এলো বাথরুম থেকে। টপ টপ করে জল পড়লে যেমন শব্দ হয় ঠিক তেমন, কিন্তু সোম তো ভালো করেই কলের মুখ বন্ধ করেছে। তবু উঠে গিয়ে বাথরুমে ঢুকে সবকটা কলের মুখ দেখলো, সব তো বন্ধ। বাথরুমের মেঝেও শুকনো। কোথা থেকে এই আওয়াজ আসছে? তাহলে চারিদিক যেন শুনশান। একটা অজানা আশঙ্কা যেন চেপে বসছে ক্রমশ। কেন এরকম পরিস্থিতিতে পড়তে হলো কিছুই বুঝতে পারলো না সোম। ঘরে এসে দেখলো আরেক বিপত্তি। তুতুলের মাথার কাছের জানলাটা যেন হট করে খোলা, হু করে হাওয়া দিচ্ছে, অথচ স্পষ্ট মনে আছে সব জানালা সোম নিজের হাতে বন্ধ করেছে। সোমের যেন একটা অদ্ভুত লাগলো। জানালাটা বন্ধ করতে গিয়ে পা দুটো আটকে গেল সোমের। একটা বাচ্চা মেয়ে ঝুলন্ত অবস্থায় ছাদে দাঁড়িয়ে সরাসরি ওর দিকে তাকিয়ে। সোম ভালো করে দেখার চেষ্টা করলো। গলাটা শুকিয়ে আসছে, তবু মনের জোর নিয়ে মোবাইলের আলোটা জ্বালতেই এক নিমেষে উধাও। ঘুটঘুটে অন্ধকারের চাদরে যেন মুড়ে গেল চারদিক। তেমনি নীরব নিশ্ছিদ্র শব্দহীন একটা রাত যেন গ্রাস করতে চাইছে সোমকে। কোনো রকমে জানালা বন্ধ করে সোম তুতুলের পাশেই শুয়ে পড়ল। লেখা তো দূরের কথা, সারা রাত ছেঁড়া ছেঁড়া ঘুমের মধ্যে যেন একটা অস্বস্তি হচ্ছে সোমের। পরদিন সকালে রেম্পোকে বলতেই ও বলল, রাতে এখানে গাছগাছালির ছায় ওই রকমই মনে হয়, তবে ওই যে পশ্চিম দিকের জানালাটা না খোলাই ভালো, ওদিকে রাজবাড়ির কিছু সমাধি আছে। সোম অবশ্য সেটাই ভাবছিল। নিশ্চিত মনেরই ভুল। তুতুলকে সোম আর কিছু বলল না। সারাদিন কেটে গেল জঙ্গলে ঘুরতে, পাহাড়ি ঝোড়া, পুরানো মন্দির, বেশ রোমাঞ্চকর জায়গা এটা। ওরা রাজবাড়ির সমাধিক্ষেত্রেও ঘুরে এলো রেম্পোর সঙ্গে। কিন্তু সূর্যাস্ত হলেই রেম্পো কেমন যেন একটা উসখুস করতে শুরু করে। ও কিছুতেই থাকলো না এখানে। রাতের খাবার খেয়ে আজ নিশ্চিন্তে লিখতে বসলো সোম। শেষটুকু বেশ জমে উঠেছে। আজ আর কোনো শব্দ নেই, যাক, তুতুল তো ঘুমোচ্ছে। হঠাৎ যেন একটা হাসির আওয়াজ পেল সোম, ঠিক যেন তুতুল কারোর সঙ্গে গল্প করছে। সোম বিছানায় তাকাতে বুকে রক্ত যেন হিম হয়ে গেল। তুতুল বিছানায় নেই। দৌড়ে গিয়ে বাথরুমে দেখলো সেখানেও তুতুল নেই। সোম চিৎকার করে উঠল, তুতুল! কোনো সাড়া নেই। এবার আবার সেই হাসির আওয়াজ শুনতে পেল সোম। অনুসরণ করতে এগোতেই দেখলো সিঁড়ির মুখে একটা ঘর খোলা, আর ঠিক সেখানেই তুতুল কারোর সঙ্গে কথা বলতে বলতে হাসছে। সাধারণ নয়, সে হাসি যেন বিকট, কানে লাগছে রীতিমতো, ঠিক যেন কারোর মুখোমুখি বসে হাসছে তুতুল। এই ঘরটা তো বন্ধ ছিল। হাত পা যেন ঘেমে উঠল সোমের। মুখ দিয়ে একটা কথা বের করতে পারছে না সোম। যেন বোবা ভাষায় পেয়েছে ওকে, গলা যেন চেপে ধরেছে কেউ যেন ওর। সোম স্পষ্ট দেখছে তুতুল দরজা থেকে কারোর সঙ্গে হাত ধরে বেরোচ্ছে, দ্রুত গতিতে তত্তর করে সিঁড়ি বেয়ে নেমে এগিয়ে যাচ্ছে সামনের একটা বিরাট জলাশয়ের দিকে। সোম চেষ্টা করেও এগোতে পারছে না, কেউ যেন তার পা দুটোকে মাটির সঙ্গে গেঁথে রেখেছে ওর। দৃষ্টিপথের বাইরে চলে যাওয়ার আগে ও সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, তুতুল! সোম দেখল তুতুল পেছনে ফিরে ওর দিকে তাকিয়েই যেন লুকিয়ে পড়ল। আরেকটা ছায়া যেন অন্ধকারে মিলিয়ে গেল নিমেষে। সোম আপ্রাণ চেষ্টা করে শুধু আর্তনাদটুকুই করতে পারল, এক চুলো নড়তে পারল না। চিৎকার শুনে সিকিউরিটি গার্ড ছুটে আসতেই সোমের যেন সংবিত ফিরে এলো। দুজন মিলে যখন তুতুলকে কোলে তুলে ঘরে নিয়ে এলো, তখন তুতুলের ধুম জ্বর। আর এক মুহূর্ত এই রাজবাড়িতে থাকবে না ঠিক করল সোম। তুতুল জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে ভুলভাল বকছে। ওকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখানো উচিত। ভোরের আলো তখনও ফোটেনি। রেম্পোকে ফোন করে জোরাজুরি করতে গাড়ি নিয়ে নিয়মের বাইরে গিয়েও এই জঙ্গলে ঢুকেছে রেম্পো, শুধু তুতুল অসুস্থ বলে। অথচ ঘুমানোর আগে পর্যন্ত তুতুল স্বাভাবিক ছিল। রেম্পোর মুখ থমথমে, শুধু বলল, এক্ষুনি গাড়িতে উঠে আসুন। এখানে রাতে বাইরের লোকজন একদম পছন্দ করে না রিমলি বেটি। গাড়িতে তুতুলকে তুলে সোম জিজ্ঞেস করলো, রিমলিকে? রেম্পো বলল, রিমলি এই বাড়ির ছোট্ট মেয়ে, ওদের শেষ বংশধর। বিদেশে থাকতো বাবা মায়ের সঙ্গে। 3 বছর আগে এখানে এসে খেলতে খেলতে ওই জলাশয়ে পড়ে ডুবে মারা যায়।
তারপর থেকে ওদের বাড়ির লোকজন ছাড়া আর কেউ রাতে থাকলেই অশরীরী একটা আত্মার উপস্থিতি টের পাওয়া যায়। অনেকে সেই আনন্দ পেতেই এখানে আসেন, ঠিক আপনাদের মতো। কিন্তু বাচ্চাদের আনলেই বিপদ। রিমলি খেলার ছলে তাদেরকে অনেক সময় নিয়ে যায় ওই জলাশয়ে। কথাটা শেষ করলো না রেম্পো। সোম দেখল গাড়ির সামনে রেম্পোর পাশের সিটে ঠিক যেন একটা বাচ্চা মেয়ে তুতুলের দিকে তাকিয়ে। জ্বরে আচ্ছন্ন তুতুল ভোরের মধ্যেই ওইভাবে হেসে উঠল প্রকট ভয়ঙ্কর আওয়াজ তার। রেম্পো কি শুনতে পাচ্ছে না? কারণ রেম্পো বলে চলেছে পারিবারিক ব্যবসার জন্য ওই রাজবাড়ি ভাড়া দেওয়া হলেও বাচ্চাদের এখানে না আনাই ভালো। তবু যে কেন আপনারা এখানে আসেন? এখনো হাসছে তুতুল। একা সোম শুনছে শুধু। কারণ রেম্পো জঙ্গলের বুক চিরে গাড়ি নিয়ে দৌড়চ্ছে সামনের দিকে, কোনো দিকে তাকাচ্ছে না সে। সোম একবার পেছন ফিরে তাকালো। রাজবাড়ির পশ্চিমের জানালাটা খোলা। দূর থেকে দেখা যাচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে যেন তুতুল, মুখে করুণ হাসি। তাহলে এখানে কে এমন ভাবে হাসছে? সোম বাড়ির ভেতরে তুতুলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। তুতুল তখনও হাসছে। বিভৎস ভয়ঙ্কর সে হাসি। তুতুলের নরম হাসির সঙ্গে তার কোনো মিল নেই। এইরকম একটা ভুতুড়ে গল্প সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। তো ভালো লাগে যদি, তো অবশ্যই করে আমাকে ফলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।